নিয়মিত আয়োজন মনের জানালায় আপনাদেরকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও একজন নতুন অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর তার মনের কথা আমরা শোনাবো আপনাদেরকে। আপনিও চাইলে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হলে আমাদের ফেসবুক পেজ facebook.com/নকশিটিভিতে ইনবক্স করুন। চলুন যাই আমাদের আজকের অতিথির সাথে পরিচিত হই এবং জেনে নিই তার মনের কথা। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। ভাই, আপনার নাম? আমার নাম এমু তারেক। যিনি আমাদের অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন তিনি তার মনের কথা শেয়ার করতে চান। তো আপনি আমাদেরকে আজকে আপনার কি মনের কথা শেয়ার করতে চান? আসলে মিডিয়ায় তো অনেক বিষয়গুলো নিয়ে কম বেশি পদচারণা আছে, গানের জায়গা থেকে, তারপরে মেকিং এর জায়গা থেকে, আবার দেশ এবং দেশের বাইরে স্টেজ করার জায়গা থেকে। তো সেই জায়গা থেকে আমি যখন গানের ক্ষেত্রে যখন বিচারক প্যানেলে ছিলাম, যেমন বৈশাখীতে ছিলাম, RTVতে ছিলাম, বিজয় টেলিভিশনে ছিলাম, চ্যানেল 9-এ ছিলাম, এই জায়গাগুলোতে দেখেছি আমি যে অনেক মানুষের করুণ কাহিনী। এগুলো শোনার পরে আমি একজন শিল্পী হিসেবে আমার প্রচন্ড খারাপ লেগেছে। তো মনের জানালা আজকের এই নকশি টেলিভিশনের আয়োজনে আমি সেই সকল ভাইদেরকে, সেই সকল শিল্পীদেরকে এখন আর খুঁজে পাচ্ছি না, কারণ তারা তখন কোথায় হারিয়ে গিয়েছে। কিন্তু ওদের যে কষ্টের জায়গাগুলো, ওদের যে বেদনার জায়গাগুলো, সেগুলো এখন ফিল করছি। আশা করি যে মনের জানালা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমার সেই সকল প্রিয় শুভাকাঙ্ক্ষী বা স্নেহের সেই শিল্পীরা অনুষ্ঠানটা দেখে অনুপ্রাণিত হবে এবং তাদের ব্যথাগুলো আমি শেয়ার করছি জেনেও তারা খুব আনন্দিত হবে। এটা আমি ফিল করার কারণেই মনের জানালাকে বেশ চুজ করেছি আর কি। তো আপনি আপনার এই কষ্টের কোন সাইডটা আমাদেরকে জানাতে চান? হ্যাঁ, কষ্টের বলতে আমি তো একজন শিল্পী মানুষ। আমিও একটা সময় গান গাওয়ার জন্য যখন আমি গিয়েছি, যেমন রাজশাহীতে গিয়েছি, সেখানে স্টেজে কনক চাপা ছিল, তারপরে প্রণব ঘোষ ছিল, মিল্টন খন্দকার ছিল, রফিকুল আলম ছিল। তো যখন আমার গান শুনে, অনেক আগের কথা, তখন আমি ক্লাস 10-এ পড়ি। তো তখন গানগুলো যখন করছি, ওই সময় দেখা যাচ্ছে আমি তালের ব্যাপারটা আমাকে বলছে ত্রিতালের এই গানটা করো, আমি কখনো আটকে গিয়েছি। তো তখন আমি অনেক কান্নাকাটি করেছি যে প্লিজ আমাকে যদি একটু সুযোগ দেওয়া হতো। তো পরে বলছে না, তুমি তালটা ফল্ট করলে। যাই হোক, পরে আবার ইমন শাহ আমাকে বললো তুমি কাহারবার উপরে এই গানটা করো। যখন কাহারবা আমি সেটা পাস করে আসলাম, মানে ওকে হলাম, তখন আমাকে প্রণব ঘোষ বলছে ওকে তো আমি অনেক আগ থেকে চিনি, ও তো অনেক বড় শিল্পী, তো ওইখানে কেন আসছে। তো তখন আমাকে একটা চান্স, সুযোগটা দেওয়া হয়নি। তো একটা পর্যায়ে এসে এখন আমি যেরকম 2012 সাল থেকে টানা টেলিভিশনগুলোতে কন্টিনিউ বিচারক থাকি, আমার ওই কষ্টের জায়গা থেকে যখন আমি দেখি, আমার মনে পড়ে সিলেটে একটা প্রোগ্রামে, RTV শাপলা সিটি ট্যালেন্ট হান্ট, একটা রিয়েলিটি শো, এটারও বিচারক ছিলাম, গানের প্রোগ্রাম। তো এখানে সিলেটের অনেকগুলো ভাষা শিল্পীরা, ওদের তো ভাষা শুদ্ধ উচ্চারণ নেই, প্রমিত উচ্চারণ নেই। তো আমি যখন একটা শিল্পীকে বললাম ঠিক আছে ভাই তুমি নেক্সট করো, ও 2 লাইন শোনার পরে বুঝলাম ওকে দিয়ে হবে না, সম্ভব না টেলিভিশন পারফর্ম করা। তো আমি যখন তাকে বললাম ঠিক আছে তুমি আসো, নেক্সট পাঠাও, ও এমন কান্নাকাটি করছে বারবার, স্যার আমাকে একটা সুযোগ দেন, স্যার একটা সুযোগ দেন। এদিকে সময় নেই, আমরা সবাই ঢাকায় ফিরবো, ক্যামেরাম্যান, পুরো সেট আপ নিয়ে অনেক কষ্ট। তো এরপরে আমি বললাম ঠিক আছে তুমি আর একটা করো। ও আবার একটা মুখে যখন অন্তরা করছে, আবারও বেঁধে গেল, আবার ভাষাগুলো সম্ভব না ওকে নিয়ে। ও আবার কান্নাকাটি করছে, স্যার আমাকে আর একটা সুযোগ দেন স্যার প্লিজ। এই যে কষ্টগুলো তখন আমি ফিল করেছিলাম, যে তখন আমার ওই কনক চাপা, তারপরে আদার্স যারা ম্যামরা ছিল, ওই কষ্টগুলো আমার তখন ফিল হয়েছে এদের। অথচ RTV সবাই বলছে, মিঠু ভাইরা বলছে তারেক ভাই আপনি দ্রুত শেষ করেন না, আমাদের ঢাকায় ফিরতে হবে এসে। মানে আপনি ওই জায়গায় দাঁড়িয়ে ছিলেন বলে আপনি আসলে কষ্টটা ফিল করতে পেরেছেন যে আমার একটা সময় এই কষ্ট লেগেছিল। হ্যাঁ হ্যাঁ, তো এই যে বিষয়গুলো তারা হয়তো ওই সময় আমাকে বুঝতে পারেনি, হয়তো আমি কারোর সঙ্গে বলেছি না না ঠিক আছে, কারো 2 লাইন শুনেছি, কারো অন্তরা শুনেছি, কারো ফুল গান শুনেছি, কাউকে স্ক্যাট দিয়েছি। তো এই কষ্টগুলো যখন আমি, অবশ্যই প্রোগ্রামের এই বিষয়গুলো RTV যখন লাইভ হলো, তারকালাপ যখন হয়, তারকালাপেও আমি লাইভে এই কথাগুলো তখনও বলেছি, আজকে মনের জানালা এসে মন খুলে বলছি। তো এই জন্য আমি ওই সেই কষ্টের জায়গা থেকে তাদেরকে স্মরণ করছি যে তোমরা কষ্ট পেও না, হয়তো অনেকে এর মধ্যে গান ছেড়ে দিতে পারে, তারাও যেন গান না ছেড়ে দেয়, তারা যেন আরো আসে, বা এখনো যদি এই নকশি টিভির মাধ্যমে আমাকে খুঁজে পায়। আমাকে তো এমনি অনেক, হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে, আপনার এই আহ্বান। হ্যাঁ হ্যাঁ সেটা। তো এভাবে অ্যাকচুয়ালি ওদের কষ্টগুলো আমি ফিল করেছি। এবং এখন তো একটা সময় গিয়ে এখন সে কনক চাপাদের সঙ্গে, কনক চাপা এক মঞ্চে গান করছি,
তখন ওই আমার ওই স্মৃতিগুলো আমার কষ্টের, যে আহারে আমি একটা সময় এরা আমাকে সুযোগ দেয়নি, অথচ এখন একই স্টেজে প্রোগ্রাম করছি। হয়তো এখন আপনারা যাদেরকে সুযোগ দিতে পারছেন না তারাও একসময় আপনাদের সাথে দাঁড়িয়ে এক মঞ্চে গান করবে। হ্যাঁ, আমি সেটাই আশা করি যে আমার যেরকম কষ্টের ছিল, যারা ওই সময় অডিশন দিতে গিয়ে অনেক কষ্ট পেয়েছে তারাও যেন কষ্টগুলো ভুলে, অ্যাকচুয়ালি ধৈর্য ধরতে হয় একটা ফল পাওয়ার জন্য। একটা সাধনার পর টিকে থাকলে, সাধনার উপরে অটুট থাকলে অবশ্যই সফলতার দ্বার পাওয়া যায়। তো গানের বিষয়ে আপনার কষ্টের কথাগুলো শুনলাম, যে মানুষের কষ্ট দেখে আপনি কিভাবে কষ্ট পেয়েছেন, এক সময় আপনার পাওয়া কষ্টটা আপনি ফিল করেছেন। গানের বিষয়ে অ্যাকচুয়ালি আমারও কষ্ট আছে। আমি যখন ছোট সময়ে যখন গান করেছি, তখন এখন তো কত সাউন্ড, কত মিক্সিং, কত বক্স, কত আয়োজন, কত গ্ল্যামার। আর একটা সময় যখন কষ্ট করেছি, শুধু কোনো প্রোগ্রামে নিয়ে গিয়ে দেখা যাচ্ছে একটা মাইক এবং নাই স্টেজ। স্টেজ আছে বলতে দেখা যাচ্ছে দু একটা চকি টকি পেরে কোনো মতো একটা মাইক্রোফোনে কোনো সাউন্ড নেই, হ্যাঁ একটা হারমোনিয়াম, তবলা, আবার সাউন্ড সিস্টেম নেই, খালি গলায়। এই যে কি কঠিন অবস্থার দিনগুলো পার করেছি। এখন যখন সব আয়োজন দেখি তখন ওই কষ্টের কথাগুলো খুব ফিল হয়, যে আসলে প্রত্যেকটা মানুষ সফলতার পিছনে অনেক বড় বড় ত্যাগ থাকে। তো আমার জীবনের এই ত্যাগগুলো এখন আমাকে বেশ নাড়া দেয় আর কি। আচ্ছা, তো আপনি একজন মিউজিশিয়ান, কণ্ঠশিল্পী, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি দুটো লাইন শোনান। ঠিক আছে। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসেরই নাম। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন, আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। বাহ, চমৎকার। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার এই গানটা অসাধারণ। তো ভাইয়া, আপনি কণ্ঠশিল্পী, তার পাশাপাশি আরো একটা পরিচয় আমরা জেনেছি যে আপনি নাটকেও কাজ করছেন। তো এই বিষয়গুলো নিয়ে যে আপনার মনে কষ্ট, আপনি কষ্টের কথাই শেয়ার করতে এসেছেন, তো একটু সেই সাইডটা বলবেন? হ্যাঁ, কষ্টের বিষয় হলো অ্যাকচুয়ালি আমি নিজে এক সময় মঞ্চ করতাম, মঞ্চ অ্যাক্টিং করতাম। পরবর্তী সময় আমি একটা স্ক্রিপ্ট রেডি করার পরে যখন আমি খুব কষ্টই হয় একটা সময়। এগুলো আমাদের দেশের এখন যারা থিয়েটার করছে, যারা বিভিন্ন অর্গানাইজেশন করছে, বিশেষ করে কালচারাল অ্যাক্টিভিটিসের জন্য, এদের জন্য অনেক কষ্টের। আমরা হয়তো একটা সময় দেখি যে মোস্তফা সরোয়ার ফারুকী এই পজিশনে, মোশাররফ করিম এই পজিশনে, চঞ্চল এই পজিশনে, কিন্তু প্রত্যেকটা মানুষের যে ত্যাগ, যে কষ্টগুলো, এগুলো আমরা কেউ দেখি না। ঠিক এরকম প্রত্যেকটা যারাই সফলতায় আসছে সবারই কষ্ট আছে। আমারও নাটক নিয়ে কাজ করার পেছনে আমার মনে পড়ে এখনো, আমি যখন লোকালি একটা জেলাতে, আমার পাবনাতে, আমি একটা স্ক্রিপ্ট ভাসমান, এটা আমার নিজের লেখা, আমার লেখা, আমার প্রথম নাটক। এই নাটকে মানে যেটা হিস্ট্রি আর কি, যেটা শুরুটা হলো আমি যখন থিয়েটারের সব কিছু আমাদের যারা উপদেষ্টা থাকে, বড় ভাইয়েরা থাকে, ওনাদের নিয়ে একবার মিটিং করলাম যে আমি লোকালি এই নাটকটা করতে চাই। বিশেষ করে আমার থিয়েটারের অনেক ছেলেপেলেরা বললো যে ভাই আপনি তো টেলিভিশনের গান তো কন্টিনিউ হচ্ছে, তো নাটকের জন্য আপনি কি করছেন? তো তখন আমি স্ক্রিপ্ট লেখা শুরু করলাম এবং ওদেরকে নিয়ে যখন আমি এটা রেডি করলাম, তো তখন আমি কিছু বড় ভাইদের নিয়ে বা উপদেষ্টা আমার অর্গানাইজেশনে যারা ছিল সবাইকে নিয়ে বসলাম। মাত্র 16,000 টাকার বাজেট ছিল একটা নাটকে লোকালি। তো দেখা যাচ্ছে অনেকেই, কেউ বলতেছে ঠিক আছে আমি 500 টাকা দিলাম, কেউ বলে আমি 1000 টাকা দিলাম।
মানে আমি যখন এই কাহিনীগুলো ওখানে বসে শুনছি, আমি তাদেরকে ইনভাইট করে নিয়ে আসছি আমার অফিসে, যখন শুনছি তখন আমার মানে মানে হৃদয়ের মধ্যে এত ব্যথা অনুভব করছি যে আমি এই বড় ব্যক্তিটাকে নিয়ে আসলাম, সে অনেক শিল্পপতি বা লাখপতি, 500 টাকা কোটিপতি, দিতে চাচ্ছে। সে বলছে ঠিক আছে আমি নাটকের জন্য 1000 টাকা দিব, আর একজন বলছে ঠিক আছে তাহলে আমি এখানে 2000 টাকা দিব। তো আমি এরপরে দেখলাম যে আমার 16,000, মঞ্চকে মানুষ এতটা অবহেলা। হ্যাঁ আমি করে। দেখলাম যে তখন 16,000 টাকা আমার বাজেট হচ্ছে না। তো পরে আমি খুব ব্যথিত হলাম, খুব কষ্ট পেলাম, খুব প্রচন্ড। এবং এক পর্যায়ে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি সকলকে অতীতে মানে আপ্যায়ন করাই দেওয়ার পরে বিদায় দিলাম খুব সুন্দরভাবে। এবং পরে আমি নেক্সট ফ্রাইডেতে যখন সব শিল্পীদেরকে ডাকলাম, যাদেরকে ক্যারেক্টার ভাগ করে দিয়েছি, তখন বললাম যে আচ্ছা তুমি প্রাণ খুলে বলো যে আমি তোমার জন্য এই যে নাটকটার তোমাকে ক্যারেক্টারটা দিচ্ছি, তো তুমি এখানে কি পরিমাণ ইনভেস্ট করতে পারো সর্বোচ্চ কষ্ট করে। তো তখন বললো যে ভাই আমি 2000 টাকা দিব। আমার শিল্পী কিন্তু অ্যাক্টর, মানে স্টুডেন্ট। এটা তো আপনার জন্য অনেক পাওয়া। হ্যাঁ, ওই যে কষ্টটা পেয়েছি, যে প্রচন্ড কষ্ট, আমি ব্যথা অনুভব করেছি, যে কারণে আমার ক্ষোভ সৃষ্টি হয়েছে। পরে আমি ওদেরকে নিয়ে আবার বসছি, এবং ওখানে একজন ক্যারেক্টার ছিল ডাক্তার, ওনার একটা ক্যারেক্টার ছিল, উনি বলতেছিল যে তারেক আমি নাটকে 7000 টাকা দিব। এইভাবে আমার যারা ওখানে অ্যাক্টর ছিল ওরা সবাই মিলে দেখা গেল মানে একটা প্রতিশ্রুতি আমাকে দিল 60,000 টাকা। 60,000 টাকা? হ্যাঁ, অথচ আমার নাটকের বাজেট হলো 16,000 টাকা। আর যেটা অনেক সুধীরাও আমাকে মানে জানায়নি, সাধুবাদ জানায়নি, অথচ আমার থিয়েটারের শিল্পীরা বললো যে আমরা 60,000 টাকা উঠে গেল, মানে ওয়াদা হয়ে গেল। তো আমি চিন্তা করলাম এবার আমার যুদ্ধে নামার পালা, আমি চলে আসলাম যোদ্ধা তৈরি এবার। হ্যাঁ, যুদ্ধের আমি আছে। ঢাকায় এসে এখন যে সিনেমাগুলো হচ্ছে, যে গানগুলো হচ্ছে, বড় বড় নাটকগুলো যে হচ্ছে লাইট অ্যান্ড শ্যাডো, তো লাইট অ্যান্ড শ্যাডোতে আসলাম। তারপরে আমার তারেক ভাই নামে আমার এক বড় ভাই ছিল, ওনার সঙ্গে আলাপ করে আমি ঢাকাতে ক্যামেরা, মেকআপ, তারপর আজুল হাকিম ভাইয়ের সঙ্গে কথা বলে আমি শুরু করলাম যে তাহলে আমি বিগ বাজেট করব। এরপরে জাতীয় আর্টিস্ট আজুল হাকিম ভাইকে নিয়ে আমি যখন শুটিং করলাম, তখন হাকিম ভাই বলতে তারেক, মানে উনি আমার ওই নাটকের ভেতরে যখন আমরা গ্যাদারিং করছি, গান করছি, উনি গান শুনে খুব খুশি, তুমি এত সুন্দর গানও গাও ভাইয়া, তারপরে তুমি নাটক করছো, এই তুমি ডিরেকশন দিচ্ছ। এরপরে শুরু হলো আমার নাটক নিয়ে ইয়ে। তারপরে যখন ফার্স্ট নাটকটা আজুল হাকিম ভাইকে নিয়ে, উনি সিরাজগঞ্জের মানুষ, বললো তারেক আমাকে একটু বাসায় দিয়ে আসলে ভালো। আমি আবার গাড়ি দিয়ে ওনাকে যখন সিরাজগঞ্জ পৌঁছে দিলাম, তো এরপরে হাকিম ভাই আমাকে কিছুদিন পরে আমাকে ফোন করলো যে তারেক আমার একটা নাটক অপুর সাইকেল, তুমি এখানে একটু আসবা। কেন ভাই? ঠিক আছে, তুমি অভিনয় করবা এবং তুমি একটু সহযোগিতাও করবা। তো পরে আমি মানিকগঞ্জে শুটিং হলো, ফারজানা ছবি ছিল, আজুল হাকিম ভাই ছিল, খায়রুল ইসলাম সবুজ ছিল, আর অনেক আর্টিস্ট ছিল। তো ওনাদের সঙ্গে পরে কাজ করলাম, নাটকটা শুরু হলো। এরপর থেকে মোটামুটি আর আমি পেছনে ফিরে না তাকাতে না হয়নি। না না থেকে তাকাতে হয়নি। এই জন্য থিয়েটার কর্মীদের যে কষ্ট হয়, কষ্টটা লাগে। যদি কষ্টকে মনে রেখে সফলতার দ্বার খুঁজতে চায়, তাহলে মনের জানালায় অটোমেটিক্যালি খুলে যায়, সেখানে অনেক কিছু পাওয়া যায়। বাহ, অনেক মানে কষ্টের পরেও যে সফলতা, মানে কষ্টের পর সফলতা আসলে সেটা অনেক মধুর হয়। আমরা কষ্ট না করে যদি সফলতা পাই, সেটার মনে হয় কোনো মর্যাদা থাকে না, হ্যাঁ, থাকলেও খুব কম থাকে। যেমন আরো কষ্ট হলো আমার এখন খুব মনে পড়ে যে আমি যখন প্রথম ল্যাপটপ নিই, তখন আমি তো বাংলা টাইপ করতে পারি না। তো এফডিসির একজন পরিচালক, আমি তার নাম বলতে চাচ্ছি না, নাম বললে তাকে ছোট করতে চাচ্ছি না, কিন্তু সে কাজটি যেটা করেছে সেটা আমার প্রচন্ড আঘাত করেছে। কারণ আমি এখন এফডিসি ইনভলভ, আমি নিজে 3টা সিনেমাতে প্লেব্যাক করছি, এবং ইমিডিয়েট একটা সিনেমার কথা হচ্ছে। তো সেখানে চঞ্চল ভাই থাকবে, তৃষা থাকবে, হয়তো আমাকেও অ্যাক্টিং করতে হবে। তো আমি সেই ডিরেক্টরের নামটা আপাতত আমি বলছি না, হাইড করে রাখছি। আমি যখন নতুন ল্যাপটপ কিনলাম, তখন উনি আমাকে বলল, উনি যখন দেখলো যে ভালো ভালো কাহিনী নিয়ে ভালো লিখতে পারে, তখন আমাকে বললো যে তারেক ভাই তুমি যদি আমাকে একটা স্ক্রিপ্ট করে দাও। আমি কি স্ক্রিপ্ট? উনি বললো যে একটু ভালো মানের চিন্তা করে একটা ইয়ে করে দিল যে দেখো এই ধরনের বা এই ধরনের টাচিয়ে কোনো গল্প নিয়ে করা যায় কিনা, বাজেটটা একটু কমের মধ্যে হবে। তখন আমি ঠিক ওরকম মানে একটা কাহিনী চুজ করে নিয়ে আমি অনেক গবেষণা করে, আমি তখন বাংলা ল্যাপটপে টাইপ করতে পারি না, এই কোথায় সরে ও, কোথায় অ, ক, খ, এই খুঁজে খুঁজে রাত 1টা, 1:30, 2টা পর্যন্ত আমি
টাইপ করে করে যখন আমি স্ক্রিপ্টটা রেডি করে দিলাম, স্ক্রিপ্টটা হচ্ছে ল্যাম্প পোস্ট। নামটা বললাম, এটা দর্শকের মনে থাকা দরকার। নামটা বলতে চাইনি কিন্তু বের হয়ে গেছে, ল্যাম্প পোস্ট টেলিফিল্ম। তো যখন আমি এটা অনেক রাত জেগে অনেক কষ্ট করে অনেক, মানে তখন আমার হাত চলে না, মানে কাঁচা হাতে কাহিনীটা যখন লিখে দিলাম, উনি যখন স্ক্রিপ্টটা নির্মাণ করতে যাবে তাও প্রায় 6 মাস 1 বছর পরে উনি আমাকে বলছে, আমি তখন গ্রামের বাড়িতে গিয়েছি, আমাকে ফোন করছে, ভাইয়া কেমন আছো? ভালো আছি। তো বলছে যে ভাইয়া ওই একটা কাহিনী হয়ে গেল, তুমি যে স্ক্রিপ্টটা দিয়েছো না এটা অনেক সুন্দর, খুবই চমৎকার, আশা করি এটা জাতীয় পুরস্কার পাওয়ার মতো একটা স্ক্রিপ্ট। তবে ওই বিষয় হলো ভাইয়া ওই 2-1টা সিকোয়েন্স প্রবলেম ছিল, ওই সিকোয়েন্স গুলো আমার ওয়াইফ মানে কারেকশন করেছে, এডিট করেছে। তো আমি সেখানে আমার ওয়াইফের নামটা রচয়িতার জায়গায়, মানে রচনাকারীর জায়গায় আমার ওয়াইফের নামটা দিতে চাই। এটা শোনার পর আমার এত কষ্ট পেয়েছি আমি তখন গাছতলায় বসে কান্না করেছি, যেটা আমি মানে কষ্ট করে টাইপ করে করে আমি রাত জেগে স্ক্রিপ্ট করে দিলাম। আপনি স্ক্রিপ্টটা কেন ফেরত নিলেন না? আসলে আমি ফেরত নিইনি এইজন্য, একটা মানে আমি জানি যে একটা স্ক্রিপ্ট একজন রাইটারের একজন সন্তান, একটা সন্তান, তো আপনি আপনার সন্তানকে আরেকজনের পরিচয় কেন বেড়ে উঠতে দিলেন? আমি স্ক্রিপ্ট ফেরত নিইনি এইজন্য যে তারা অনেক বড় মাপের মানুষ, তো তখন আমার ওইভাবে পরিচয় বা আমার ওইভাবে এস্টাবলিশড আমি হয়ে উঠি নাই, যে কারণে আমি তখন চিন্তা করেছি যে আমার স্ক্রিপ্ট তার নামে যাক, তারপরেও তার সঙ্গে আমার একটা লিঙ্ক হোক, আরো সম্পর্ক হোক, এভাবে আমি ওটাকে স্যাক্রিফাইস করেছি। অ্যাকচুয়ালি পরে তাই হয়েছে। পরে এই যে এখন আমার সঙ্গে যে সবাই অ্যাক্টিং করছে, যে আমিরুল হক চৌধুরী, সিদ্দিক ভাই, তারপরে সাইকা ম্যাডামের সঙ্গে লাস্ট একটা করলাম, তারপরে হুমায়রা হিমু ছিল, সোহেল, মানে এখন সবার সঙ্গে যে কাজগুলো করছি ওইটা একটা লিঙ্ক ছিল, কিন্তু আমার কষ্টের জায়গাটা হলো ওইটা, উনিটা না করলেও পারতো। ওইটুকু স্যাক্রিফাইসের জন্য লিঙ্কটা বেশি তৈরি হয়েছে। হ্যাঁ, কিন্তু এটা অনেক বড় একটা কষ্টের জায়গা। ওই কষ্ট তো অ্যাকচুয়ালি কোনো টিভি চ্যানেলের সামনে এসে এটা বর্ণনা করে বোঝানো যাবে না, আর ওইটা ফিল করা যে কত কষ্টের, নিজের সন্তানকে আরেকজনের নামে বড় হতে দেওয়া অনেক কষ্টের। আপনার কষ্টের কথা তো শুনছি, আপনার কি আর কোনো কষ্টের কথা আছে যেগুলো এই মুহূর্তে আপনি বলতে চান? আসলে অনেক কথা আছে যেগুলো প্রকাশ করা যায় না, ঘটনার পেছনে অনেক ঘটনা থাকে, সেগুলো মানুষকে অনেক সময় ব্যথিত করে, একাকী ভাবায়, কান্নার মানে অশ্রুসিক্ত করে, সেগুলো প্রকাশ করে বলার মতো নয়। তবু যেমন নাটক নিয়ে আমি চেয়েছিলাম যে আমার হাত ধরে অনেকেই তৈরি হয়েছে এবং অনেকে টেলিভিশনের প্রোগ্রাম করছে। এখন আমার জানা মতে আমি এমন কোনো চ্যানেল নেই যেখানে আমার ফ্রেন্ডরা বা ছোট ভাইয়েরা বা বড় ভাইয়েরা নেই। তো সেই জায়গা থেকে অনেককেই তৈরি করেছি। আবার প্রধানমন্ত্রীর কাছ থেকে যে সঙ্গীতে অ্যাওয়ার্ড নিয়েছে গোল্ডেন, সেটাও আমার স্টুডেন্ট। আবার RTV চ্যাম্পিয়ন, আপনার হাত ধরেই উঠেছে। মানে আমি নিজেকে গর্ব করে বলছি না, কিন্তু আমি আমার ছোঁয়ায় বা আমার ভালোবাসায় বা সহযোগিতায় অনেকেই বড় বড় পজিশনে বা ভালো সফলতা আছে, এটা আমার যোগ্যতা থাকলেও একটা রাস্তা দরকার হয় এগিয়ে যাওয়ার। আবার কষ্টের জায়গাগুলো আছে, যেমন অনেকেই ঝরে পড়েছে, ওরা টিকে থাকেনি বা অভিমান করেছে। যেমন আমার এখনো মনে পড়ে যে যখন আমি থিয়েটারের পরিচালক ছিলাম, তখন SM আলাউদ্দিন নামে একজন ভাই, এখন বড় সাংবাদিক, উনি নয়াদিগঞ্জের বড় সাংবাদিক, আমার সিনিয়র, উনি কিন্তু আমার পিস 3-4টা দিন এসছে, ডেট দিয়েছি, আবার চলে গিয়েছে, এসে বলছে ভাইয়া তুমি আমাকে একটা অভিনয় দাও না, ছোট্ট একটা ক্যারেক্টার দাও না, তোমার নাটকে ছোট্ট একটা ক্যারেক্টার দাও। অনেকদিন ধরে সে ঘুরছে, মানে আমি তাকে এক পর্যায়ে সুযোগ দেইনি, কিন্তু পরে দেখলাম যে না, সুযোগ দেওয়া দরকার। এক পর্যায়ে তাকে যখন সুযোগ দিয়েছি তখন সে ভালো করেছে, অনেক ভালো করেছে। এবং এখনো আমি আমি সামনে একটা নাটকের স্ক্রিপ্টটাও দিয়ে আসছি ওদেরকে নিয়ে, এটা হচ্ছে বনায়নের উপরে, বিটিভির একটা প্রোগ্রাম, বনায়নে যে গাছালি নিয়ে, লাখো শুকরিয়া, মানে স্যার তাকে গিফট করে গাছ, সে সেটা নিবে না, গাছ বলে সে ফেলে দিচ্ছে, এইটা নিয়ে একটা কাহিনী। তো আমি সেখানেও সেই আলাউদ্দিন ভাইকে রাখার চেষ্টা করছি। এবং অ্যাকচুয়ালি সে এই যে সিনিয়র হয়ে অভিনয়ের জন্য আমার কাছে আসছে, কিন্তু আমি সুযোগ দিইনি। পরে যখন সুযোগ দিয়েছি, পরে তাকে ঢাকায় নিয়ে এসে ট্রেনিং করানোর পরে এখন সে অনেক বড় একজন সাংবাদিক। অ্যাকচুয়ালি কালচারাল টাচি যারা, এরা একটু সুযোগ পেলে, যেমন প্রতিভা, আপনি মনে করেন ভালো গান গাইতে পারেন বা ভালো অভিনয় করতে পারেন, যদি আমরা বাতাস হিসেবেও ধরি, এটা অবশ্য চিত্রনায়ক মিঠুন ভাইয়ের কথা, আমাকে এই কথাগুলো উনি সবসময় ভালোবেসে বলতো
এবং অধিকাংশ সময় মিঠুন ভাই যে কোনো বিষয়গুলো নিয়ে শেয়ারিং এর জন্য আমার সঙ্গে শেয়ার করতো, আমাকে কনসেপ্ট দিত, তার হিস্ট্রিগুলো বলতো, কিভাবে সে ফিল্মে এত বড় নায়ক হলো, মানে অনেক কথাগুলো আমাকে বলতো। তো মিঠুন ভাই আজকে পৃথিবীতে নেই, আমি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তার রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। তো মিঠুন ভাই আমাকে বলেছিল যে তার প্রতিভা হচ্ছে একটা বাতাসের মতো, মানে একটা বাতাসে যেরকম আমরা প্রতিভা হচ্ছে একটা বেলুনের মতো, মানে একটা বাতাসের মতো, যেমন আমরা প্রতিভাটাকে বেলুনের মধ্যে যদি বাতাস ফ্লো দিয়ে ওখানে প্রতিভাটাকে আটকিয়ে রাখি, তাহলে একটা বেলুনের মধ্যে ছোট্ট একটা জায়গার মধ্যে আবদ্ধ হয়ে গেল। তো আমরা যার প্রতিভা আছে তাকে কখনো এভাবে বন্দি করা যায় না, যদি সে কখনো কোনো মাত্র একটু ওই যে লিক করে বা পিনের ছোঁয়া পায়, তাহলে কিন্তু সে ওইটাকে ছড়িয়ে পড়ে পুরো সারা পৃথিবীতে, জগৎব্যাপী। অ্যাকচুয়ালি এরকম সুযোগ দিতে হয়, যারা থিয়েটার করুক বা গান করুক, কালচারাল টাচি, এদেরকে সুযোগ দেওয়াটাই হচ্ছে বেলুন থেকে বের করে বিশাল জগতের মধ্যে নিয়ে আসা। এরকম অনেকের বেলায় করেছি, তবে কষ্ট আছে এখানে। যেমন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের পত্রিকায় নিউজ হবে, আমি খুবই প্রচার বিমুখ একজন মানুষ, আমি খুব নিজেকে জাহির করতে অপছন্দ করি। তো আমার অনেকে, আমার জুনিয়র যাদেরকে হাতে খড়ি করেছি, তারা বলছে যে বস আমি একটু টেলিভিশন নিউজ বা পত্রিকায় নিউজ হতে চাচ্ছি আমাকে নিয়ে, তো আমি কি করবো, আমার তো কোনো প্রোডাক্ট নেই, এই নেই। তো বলছে কেন, তুমি এই নাটকে আমার সঙ্গে ছিলা, আমার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ছিলা বা আমার সঙ্গে থেকে দেখেছো, তুমি নাটকগুলো দিও, তোমার নাম তুমি আস্তে আস্তে প্রচার করতে পারো। এইভাবে আবার ক্যামেরা লাগবে, এই লাগবে, এই আর্টিস্ট লাগবে, এই সহযোগিতা লাগবে, স্ক্রিপ্টটা দেখে দেন, কারেকশন করে দেন। ইভেন আমি তাদের নাটকগুলোতে অনেক সময় ক্যামেরাও চালিয়ে দিয়েছি, কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে। নিজের নামটাও আমি সেখানে বলেছি না এটা তোমরা দিও না, তোমরা তোমাদের মতো তোমাদের গতি নিয়ে আগাও। একটা পর্যায়ে গিয়ে দেখেছি তারা অনেক সমালোচনা করেছে, তখন খুব খারাপ লেগেছে যে তোমাকে আমি কিছুই না, একটা জায়গা তৈরি করে দেওয়ার জন্য পরিশ্রম করার পরেও মানে সমালোচনার পাত্র হয়, এটা আসলে কষ্টের বিষয়। এগুলো অনেক জায়গাতে অনেকের বেলায় দেখা যাচ্ছে কষ্ট পেয়েছি। আবার এটাও ঠিক যে যারা থিয়েটার করবে বা যারা কালচারাল টাচি হবে, এদের ভেতরে কখনো অহংকার জমা হয় না, জমা হওয়ার কথা না। কারণ হলো যে একজন অ্যাক্টর যখন সে একজন জমিদারের ক্যারেক্টার করছে, আবার সেই রাস্তার ভিক্ষুক হচ্ছে, আবার সে জুতা পালিশ করছে, সো মানে সচেতন ভাবে অবচেতনার দ্বারে সেই পৌঁছতে পারে যার ভেতরে অহংকার থাকবে না। মানে শিল্পী হওয়ার পূর্ব শর্ত হচ্ছে অহংকার ত্যাগ করতে হবে। অবশ্যই অবশ্যই, নইলে হবে না। তো এই যে কষ্টগুলো আজকে মনের জানালায় এসে শেয়ার করলাম, একটু হালকা হালকা লাগছে, কারণ জানালা দিয়ে অনেক কিছু দেখতে পাচ্ছি, এই জন্য ভালো লাগছে। নকশি টিভির আজকের এই আয়োজনে আমি অত্যন্ত আনন্দিত যে অন্তত মানুষের কিছু ভালো কথা বলার জন্য একটা প্ল্যাটফর্ম, বা মানুষকে শিক্ষা দিতে পেরে একটা প্ল্যাটফর্ম। আমার এই কথা হয়তো কারোর জন্য ভালো লাগতে পারে, আবার কারোর জন্য তিতা হয়ে যেতে পারে। তো যাদের জন্য তিতা হয়ে যাবে তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, আর যাদের জন্য কোনো নির্দেশনা বা কোনো ভালো গাইডলাইন থাকবে তাদের কাছে আমি দোয়া প্রার্থী। ভাই এতক্ষণ আমরা আপনার কষ্টের কথা শুনলাম, তো আমাদের নকশি টিভির দর্শকদের যদি কিছু বলার থাকে বলতে পারেন। নকশি টিভির দর্শকদের উদ্দেশ্যে আমার বলার এতটুকুনি যে একজন সাংস্কৃতিক কর্মী, বা সে হোক থিয়েটার কর্মী, হোক সঙ্গীত, হোক মেকিং, হোক ডিরেকশন, মানে হোক ক্যামেরা, যে কোনো সাইডেই হোক না কেন, মানে একজন শিল্পী হিসেবে, কলাকৌশলী হিসেবে, একজন দক্ষ মানুষ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে আমি মনে করি যে নিরহংকার থাকা বেশি প্রয়োজন। আর আমি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে আমি অনেক কথাগুলো শেয়ার করেছি, বা অনেক কিছু শেয়ার করতে পারিও নি। প্রত্যেকটা মানুষ কষ্ট পাবে, কিন্তু এই কষ্টগুলো অ্যাকচুয়ালি মনে গেঁথে রাখার সুযোগ নেই, কারণ কষ্টকে পেছনে ফেলে সামনে সফলতার জন্য দৌড়াতে হবে। আর তারাই সফলকামী হবে যারা নিরহংকার হবে, কোনো অহংকার থাকবে না। মানুষ কষ্ট দেবে, তাকে আবার ভালোবেসে তার কষ্ট ওখানে স্টপ করে দিয়ে সে আরো সুন্দর এবং সৌন্দর্যের পথে এগিয়ে যাবে। তাহলেই আমি আশা করব যে আমাদের দেশে আরো যারা এখন অভাব আছে অভিনয়ের দিক থেকে, গানের দিক থেকে, ডিরেকশন বা মেকিং এর দিক থেকে, তাহলে আমাদের দেশ সাংস্কৃতিক অঙ্গনে আরো ভালো কিছু পাবে, আমি সে আশা রাখছি। আর একটি কথা শেষে বলি যে আমাদের যেমন পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ার 1/3 আয় হচ্ছে তাদের কালচার দিয়ে, এবং তারা প্রতিভাকে এত বেশি মূল্যায়ন করছে যে অভিনয় যেন তাকেও বেশি মূল্যায়ন করছে। আমাদের দেশে এই জিনিসটা প্রচন্ড অভাব। আমি যারা আমাদের সিনিয়র আছে তাদেরকে অনুরোধ করব প্রতিভার মূল্যায়ন করি, এবং সাংস্কৃতিক অঙ্গনে সবাই যেন বেড়ে উঠতে পারে, গড়ে উঠতে পারে। তাদের দরজা আমরা মনের জানালার মতো আমাদের মনকে প্রসারিত করি,
এটি আমি দর্শকদের বলবো। নকশি টিভির পর্দায় এসে আজকের এই মনের ভেতরে লুকিয়ে থাকা বেদনার কথাগুলো বা সফলতার কথাগুলো বা আকাঙ্ক্ষার কথাগুলো বলতে পেরে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শিল্পের পথে হাঁটতে গেলে বাধা অবশ্যই আসবে। প্রকৃত শিল্পী সেই বাধাকে মারিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, তাহলেই সফলতার মুখ দেখতে পারবে। দর্শক, চাইলে আপনিও আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমাদের ফেসবুক পেজ facebook.com/নকশিটিভিতে ইনবক্স করুন। আর আজকের মতো আমি আফরিন বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো